শোন না, আচ্ছা 10টা টাকা জিপে করতো। আচ্ছা, রিচার্জ, মোবাইলে রিচার্জ। সাপোজ আমি একটা দোকানে এসেছি, 10 টাকা কম বলে 10টা টাকা আমাকে জিপে কর। আচ্ছা, তো আমি যদি দিয়ে দিই, আমি ভাই ভালো। ভাই থ্যাংক ইউ দেখো, এনজয়মেন্টের জন্য নিজের ক্যারিয়ারটা নষ্ট করো না। ঠিক ঠিক ঠিক, সেটা ক্ষণস্থায়ী। আজকাল কি ভালোবাসা হচ্ছে ডেটে যাওয়া। আচ্ছা সন্ধ্যা হলে মোমোস, আচ্ছা শিলচরে তো সন্ধ্যা হলে মোমো করে সামনে দেবে শুধু কাপড় আর কাপড়। আচ্ছা তুমি তো চারিদিকে তুমি শুধু চোখটা ঘুরাবে দেবে কাপড়। আচ্ছা, কিন্তু আলটিমেটলি সেই কাপড়টা সাকসেস টেম্পোরারি। টেম্পোরারি হয়ে যায়। আচ্ছা লাইফ ইজ ওয়ান টাইম অফার। হ্যাঁ, এটা আমি বলবো। তোমার আজকে যে যা টাইম যেটা তুমি করছো, এটা কালকে করতে পারবে না, সেই মুহূর্তটা তুমি কালকে এনজয় করতে পারবে না। এটাই বলবো আমি। হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ টক আনভেল। আজকে খুব মজার আর গুরুত্বপূর্ণ হবে এই এপিসোড, কেননা বিগত কয়েকদিন আগে কাউন্সিলের রেজাল্ট আউট হয়েছিল এবং বর্তমানে অনেক ছাত্র আছে যারা কলেজে অ্যাডমিশন, বা অনেক ছাত্র আছে এইচএসএলসি পাস করেছে, তারা কোন স্ট্রিমে অ্যাডমিশন নেবে, এবং এই ধরনের কিছু বার্তালাপ থাকবে আজকের এপিসোডে। এবং আজকের এপিসোডে আমার সাথে উপস্থিত মিস্টার রনেন ভট্টাচার্য। দয়া করে আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, এবং লেটস ওয়েলকাম টু মিস্টার রনেন ভট্টাচার্য। তো মিস্টার রনেন ভট্টাচার্য, হাউ আর ইউ? ফাইন। কেমন চলছে জীবন? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তো আজকের আড্ডায় তোমার সাথে আমরা কিছু ইন্সপিরেশনাল কিছু বার্তালাপ করব, একদম এবং আমিও রেডি আছি আপনার সাথে। আচ্ছা, তো বিশেষ করে হচ্ছে এইচএসএলসি পাস করেছে বিগত কিছুদিন আগে যারা, ঠিক আছে, তুমিও কিছুদিন আগে এই তোমার এইচএস পাস করেছো, ঠিক আছে, রিসেন্টলি পাস আউট করেছো, এবং কমার্স স্ট্রিম থেকে, ঠিক আছে, তোমার পড়াশোনা। তো এই বিষয়ে আমরা কিছু তোমাদের পার্সোনাল লাইফ, একাডেমিক ক্যারিয়ার এন্ড ফিউচার প্ল্যান নিয়ে কিছু কথাবার্তা করবো, ঠিক আছে। তো এই বিষয়ে আমার প্রথম তোমার যেটা থাকবে কোয়েকশন তোমার পার্সোনাল লাইফ নিয়ে বা তোমার ফ্যামিলি রিলেটেড, ঠিক আছে। তো আমি প্রথমে তোমার থেকে জানতে চাই যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তো সেটা নিয়ে তুমি কি বলতে চাও, বা কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার বাবা কি করেন বা কোথা থেকে বিলং করছো, সেটা নিয়ে তুমি কিছু বলতে তোমার কাছে আমার রিকোয়েস্ট। দেখো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। ঠিক ঠিক আছে, আমার মানে বাসা হচ্ছে জিরিঘাট। আচ্ছা জিরিঘাট কাছে আসামে। আচ্ছা, তো এটা জিরিবামের বর্ডারে পড়ে। কারেক্ট। জিরিবাম বর্ডার্স মিন্স জিরিবাম ডিস্ট্রিক্ট মানে মণিপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, মণিপুর আর আসামের হতে পারে নাকি? মণিপুর আর আসামের বর্ডার বলতে পারো। ঠিক ঠিক ঠিক। বর্ডারটা হচ্ছে আসামে পড়ছে জিরিঘাট। তো জিরিঘাটের পরে জিরিবাম, তো এটা মণিপুর ডিস্ট্রিক্ট হয়ে যায়। তো আমি জিরিঘাটেই থাকি। তো আমার ফ্যামিলিতে 4জন মেম্বার আছে। আমি, আমার বাবা, মা আর ছোট বোন। ছোট বোনটা ক্লাস 8-এ পড়ে, আমার থেকে 6 বছরের ছোট। আমার বাবা হচ্ছে স্কুলের প্রিন্সিপাল। আচ্ছা, এটা নাগারবাসী সুরবার পাবলিক এমএ স্কুলের প্রিন্সিপাল করছে। বিগত ঠিক ঠিক ঠিক। 25 বছর হয়ে যাচ্ছে ওনার চাকরি জীবন। তো এখন যেহেতু তুমি বলেছো বর্ডার এরিয়া থেকে, ঠিক আছে, মানে আসামের বর্ডার এবং মণিপুরের বর্ডার। তো মণিপুরে বিগত কয়েক ধরে নাও বছর খানেক হয়ে গেছে, ঠিক আছে, বছর খানেক থেকে শোনা যাচ্ছে মানে তোমার গন্ডগোল, রাইটস ইত্যাদি ইত্যাদি, মানে তোমার কমিউনিটি বেশি চলছে, ঠিক আছে। তো সেটার প্রভাব কি তোমাদের অঞ্চলে কি মানে পড়ে কি না, এফেক্টটা পড়ে যারা স্টুডেন্ট গুলোর জন্য খুবই এফেক্টফুল। যারা দেখুন, আমাদের যে জিরিঘাটে ভালো ইংলিশ মিডিয়ামের স্কুল নেই। আচ্ছা, ঠিক আছে। তো আমার ছোট ছোট যারা বাচ্চারা আছে, ইভেন আমিও পড়েছি এককালীন। তো যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে পড়েন, তো তার জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট বলতে কোন কষ্ট ধরনের? করে যেরকম যাওয়া আসা নেওয়া, মানে স্কুলে যাওয়া গন্ডগোল হচ্ছে, স্কুল বন্ধ মানে হচ্ছে। জিরিবামে যদি অসুবিধা হয়, সেটা তোমার জিরিঘাটে কিভাবে প্রভাব ফেলে? ওদের যাওয়া আসার মধ্যে কি কি কেন কেন অসুবিধা আসছে? কেন কি নিয়ে? স্কুল বন্ধ হয়ে যায়। কেন? এটা তো মণিপুরে আমাদের যে জিরিঘাটে যে বাচ্চারা আছে ইংলিশ মিডিয়াম স্কুলে। টিচাররা কি মণিপুরের? হ্যাঁ, না, জিরিঘাটের। আচ্ছা, তাহলে কিভাবে? তাহলে এই যাওয়া আসাটা প্রবলেম হয়ে যায়। ওরা গেট বন্ধ করে দেয়, যাওয়া আসা করতে দেয় না। এরপর স্কুল বন্ধ হয়ে যায় গন্ডগোলের জন্য। 1-2 মাস স্কুল বন্ধ থাকে, আবার গন্ডগোলটা ঠিক হয়, তো আবার স্কুলিংটা স্টার্ট হয়। পড়াশোনার দিকে একটু মানে এফেক্ট হচ্ছে এগুলো। আমার বোনের দিকেও খুব বড় এফেক্ট হয়েছে। ও ক্লাস 6-এ যখন ছিল তখনই এরকম প্রবলেম হয়েছিল। তো ও প্রথম ইংলিশ মিডিয়ামেই পড়েছে।
তো সিক্সেও এফেক্ট পড়ার জন্য তখন দেখছি যে তখন আমিও ছিলাম না, আমি বাইরে পড়াশোনা করার জন্য চলে গেছিলাম, ম্যাট্রিকুলেশন আমি বাইরে থেকে করেছি। তো মানে আউট অফ স্টেশন ছিলাম, মানে মামার বাড়ি থেকে করেছি আমি। লক্ষ্মীপুর ছিল আমার মামার বাড়ি, তো মামার বাড়ি থেকে ম্যাট্রিকুলেশন ক্লাস 8, 9, 10 মামার বাড়ি থেকে পড়েছি। তো এই 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 সময় আর কি আমার বোনের একটু প্রবলেম হয়েছিল, মা 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 নিয়ে যেত আর নিয়ে আনতো। তখন দেখছি যে গন্ডগোল হচ্ছে, তখন বোনকে ইংলিশ মিডিয়ামের থেকে আমরা বেঙ্গলি মিডিয়ামে ট্রান্সফার করলাম। তো এই একটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের ফ্যামিলিতে হয়েছে এটা। তো এটাই। ঠিক আছে, তো তোমার আমি জানতে চাই তোমার একাডেমিক সেশন নিয়ে, ঠিক আছে, তোমার এইচএসসি রেজাল্ট কেমন ছিল? ভালো ছিল। কোথা থেকে পড়াশোনা হয়েছিল? বিবেকানন্দ জুনিয়র কলেজ। এইচএসএলসি আমি করেছি লক্ষ্মীপুর থেকে। আচ্ছা তো এইচএসএলসি রেজাল্টটা আমি অত বেশি গুরুত্ব দেই না, কারণ করোনা ছিল আমার সময়। আচ্ছা 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 আচ্ছা। তো আমি এক্সাম দিতে পারি না, এক্সাম দিতে পারিনি জন্য এর জন্য আমার মানে প্রমোশন হয়েছে। তো যে 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 রেজাল্টটা আসছে আমার স্যাটিসফ্যাকশন হয় নাই। তো আমি মানে আমি যদি তো তোমার 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 বিশ্বাস ছিল যে যদি আমি এক্সাম দিই তাহলে আমার রেজাল্ট তার চেয়ে বেটার হতো, ঠিক আছে, বেটার হতো, কিন্তু তো এই যেরকম প্রমোশন নিয়ে তুমি স্যাটিসফাইড নেই? না, কেন নেই? কারণ রেজাল্টটা ভালো হয়নি। আচ্ছা, এটাই। এটাই। তো এবার যদি তোমাকে বলা হয় তোমার শিক্ষাগত যাত্রা সম্পর্কে কিছু বলার জন্য, শিক্ষাগত যাত্রা তো মানে তোমার এই একাডেমিক সেশন তোমার যাত্রা পড়াশোনা নিয়ে, যেটা তুমি যেখান থেকে শুরু হয়েছে বা আজকে কোথায় আছো সেই প্রথম জার্নি নিয়ে, আমি পড়াশোনা জার্নি নিয়ে, ক্লাস নার্সারি থেকে একাডেমিক জার্নি যেটা। ক্লাস নার্সারি থেকে ক্লাস 7 অবধি আমি পড়েছি জিরিবাম। আচ্ছা এই রমনজি স্ট্যান্ডার্ড ইংলিশ স্কুল বলেছিল। আচ্ছা আচ্ছা। এই ইংলিশ মিডিয়ামে আমি পড়েছি। এরপরে আমি আমার হায়ার স্টাডির জন্য মানে জিরিবামে এই গন্ডগোলের জন্য আমি চলে গেলাম আমার মামার বাড়িতে। আচ্ছা। তো মামার বাড়িতে বেনিসার ইংলিশ স্কুল বলে খুবই ভালো স্কুল, মানে খুবই নাম আছে এখানে, 100% রেজাল্ট হয় প্রত্যেক বছর। আমিও জানি। হ্যাঁ। তো এই স্কুলে আমি আমার স্কুলিং এর জন্য হায়ার স্টাডির জন্য ক্লাস 8, 9, 10 আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। এরপর তো করোনা এসে গেল। তো নাইন ক্লাস 9-এর লাস্টের দিকে 10-এর দিকে একটু প্রবলেম হয়েছে। আর এরপরে তো তোমার ম্যাট্রিকুলেশন হয়ে আমি চলে এলাম শিলচর বিবেকানন্দ জুনিয়র কলেজ থেকে আমি আমার এইচএসটা কমপ্লিট করলাম। এখন তো অ্যাডমিশন নিচ্ছি আমি কমার্সে, বিকমে দেখছি আমি আমার ইচ্ছা লালিতজেন কমার্স কলেজে অ্যাডমিশন নেব। তো অ্যাডমিশনটা দেখি লালিতজেন কমার্স কলেজে কেন অ্যাডমিশন নেবে, কারণটা কি? কারণটা হচ্ছে দেখুন আমি সিএস করতে চাই। আচ্ছা ঠিক আছে, তো লালিতজেন কমার্স কলেজে সিএস এর ফ্যাসিলিটিটা খুবই ভালো। আচ্ছা। কমার্সের জন্য লালিতজেনটা খুবই ভালো। আচ্ছা। হ্যাঁ, আমি মানে আমারও ব্যক্তিগত আচ্ছা, আমার অনেক দাদা বা তোমার ফ্রেন্ড সার্কেল থেকে ওরা অনেক তোমার কমার্স মানে বিকম এমকম তো নেই, মানে বিকম লালিতজেন থেকে করেছে। হ্যাঁ, আমারও সিনিয়র দাদারা বলেছেন যে লালিতজেন খুবই ভালো কলেজ কমার্সের জন্য, ইভেন আমার সিনিয়র দাদারাও পড়েছেন। তো তাই তারা আমাদের সাজেস্ট করলো যে তুই যখন সিএস করবি তুই লালিতজেনে অ্যাডমিশন নে, লালিতজেনে সিএস এর ফ্যাসিলিটি ভালো আছে। কলকাতা সিএস মানে সেটা ভালো করে বলে দিলে। কোম্পানি সেক্রেটারি। আচ্ছা, তো এজ এ কোম্পানি সেক্রেটারি কি কি কাজ বা কি রোল হয় তোমার, সেটা তুমি বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবো। কি একটু বলে দাও তো। কোম্পানি সেক্রেটারি হচ্ছে একটা কোম্পানির মানে সেক্রেটারি, যারা আইন যাত্রা নিয়ে যারা থাকে। আচ্ছা। হ্যাঁ, দেখুন আপনার কোম্পানির একটা তোমার অ্যাকশন রোল এক্সেন রোল গুলো, একটা কোম্পানি যারা এক্স থাকে রোলস গুলো থাকে, আচ্ছা, তার একটা কোম্পানি রান করতে হলে, একটা কোম্পানি রান করতে হলে যা যা থাকে সবকিছু এই সেক্রেটারি সামলায়। আচ্ছা, যেরকম আপনার আমি আপনার একটা কোম্পানি আছে, ঠিক ঠিক আছে, তো আপনি তো সবকিছু মানে বার্ডেনটা নিতে পারবেন না। তো কোম্পানির জন্য, কোম্পানি চালানোর জন্য একটা এক্স আছে, রুলস আছে, রেগুলেশন আছে। এটার মানে সব মেনটেন করার জন্য সিএস কোম্পানি সেক্রেটারি সবকিছু ম্যানেজ করে এটা। তো এবার তুমি যে মাধ্যমে তোমার এইচএসএলসি এর পর কমার্স স্ট্রিমস মানে চুজ করেছো, ঠিক আছে, সেই চুজিং করার কারণটা কি? বা তোমাকে যদি আমি বলি মাধ্যমিকের পর তুমি মানে কমার্স স্ট্রিম বেছে নিয়েছো বা ঠিক আছে, বা নেওয়ার কারণটা কি, বা এখানে প্রেরণাটা কোথা থেকে এসেছিল বা কি প্রেরণা ছিল? তুমি কারো থেকে মানে ইন্সপায়ার্ড হয়েছো না নিজের থেকে তুমি কমার্স স্ট্রিম বেছেছো? মানে তুমি কমার্স স্ট্রিম মানে সিলেক্ট করেছো, তার মানে কোনো একটা কারণ আছে, বিহাইন্ড দ্য রিজন কি ছিল, কেন এসেছো কমার্স স্ট্রিমে? সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, তুমি তিনটা স্ট্রিমের মধ্যে কমার্স কেন সিলেক্ট করেছো? বিজনেস করবো বলে। তোমার বাবা একজন শিক্ষক? হ্যাঁ, আমার ফ্যামিলিতে সব শিক্ষক। আচ্ছা, আমার তো তুমি বিজনেস রিলেটেড কেন আসছো? আমি সেটা কারণ কি? আমার মোটিভ ছিল যে আমি ওদের থেকে কিছু ডিফারেন্স করব। আচ্ছা, ঠিক আছে, ইউনিক করব। আচ্ছা, কেউ আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করেনি। আচ্ছা, তো আমি মানে মনে মনে করলাম যে আমি একটু ইউনিক করব।
আচ্ছা সবচেয়ে ইউনিক। আর বিজনেসের ফিল্ড আমি সবচেয়ে প্রথম মানে আমি কেউ আন্ডারে জব করতে চাই না, আমি মানুষকে জব দিতে চাই। আচ্ছা, সেটা ভালো কথা, সেটা আমারও হুম। ভালো লাগলো শুনে। আমি কেউ আন্ডারে জব করতে চাই না, আমি জব দিতে চাই। ঠিক। তো আমি কমার্স স্ট্রিম নিলাম, তো আমি না এটা চাই। ঠিক, আমি যদি নিজে দিতে পারি তাহলে আমার আমার গ্রামের হোক হ্যাঁ, এলাকার হোক 3-4 জন আরো আমি ওদেরকে এঙ্গেজমেন্ট করতে পারবো। পারবো। ওদেরকে বাইরে আজকাল সবাই কি হয়, আনএমপ্লয়েড হয়ে বাইরে যেতে হয়, ঠিক আছে, আমি বেঙ্গালোর যেতে বেঙ্গালোর হয়, যেতে বেঙ্গলি অনেক তো বাইরের স্টেটে। মানে বেঙ্গালুর একটা হয়ে গেছে, মানে কিচ্ছু কাম নেই, বেঙ্গালোর যাও, বেঙ্গলোর চলে যাই। আমি কোথায় ওখানে গিয়ে মানে 15,000 টাকা রুজি করো। 10-15 হাজার টাকা রুজি করো, এরপরে 10 হাজার টাকা চলে যায় গড়ে বাড়ে খানিতে, হ্যাঁ, 5 হাজার টাকা বাঁচে। এই 5 হাজার টাকা তোমার যে সেভিং হচ্ছে, এটা তুমি শিলচর এখানে থেকেও করতে পারবে। তুমি 15 হাজার কোনো ভ্যালু নেই তো। আজকে তুমি বেঙ্গালুরু গিয়ে 15 হাজার টাকা তুমি পাচ্ছ, ঠিক আছে। 15 হাজারের মধ্যে তোমার এক্সপেন্ডিচারটা কতটুকু যাচ্ছে, খাওয়া দাওয়া খরচ আগরম বাগরমটা নিয়ে? ঠিক ঠিক। বলো, তুমি বলো। আলটিমেটলি 10,000 চলে যাচ্ছে। সেই জায়গায় যদি লোকালে থেকে লোকালে উপার্জন থেকে করে তার থেকে অধিক সেভিংস সেভিং হতে করতে পারবে, পারবে। করতে পারবে ঠিক আরামসে। আছে, না অনেকে আবার বাইরে গিয়ে করছে, করছে সেটা নিজের উপর ডিপেন্ড করে। নিজের উপর ভালো কিন্তু ভালো। বেশিরভাগই তারা মানে তোমার তোমার এটার জন্য ভালো ভালো জব লাগবে লাভান্বিত তো, হতে পারে না। ভালো জব লাগবে। কেউ বেশিরভাগ কেউ যাচ্ছে পেন্টিং এর কাম করছে, রুম মানে ঘর পেন্টিং করছে, বিল্ডিং পেন্টিং করছে। না, সেটা করো যার কেউ যার মতো, কেউ যে কেউ যে কেউ যার যেটা ক্ষমতা, যার যেটা হ্যাঁ, কেউ কেউ স্কিল আছে। কোম্পানিতে গিয়ে অনেক ফ্যাক্টরিতে গিয়ে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে, হচ্ছে। ঠিক আছে। তো আলটিমেটলি গিয়েছে আর্নিং এর জন্য, অ্যাক্সিডেন্টের মিট হওয়ার জন্য, এরপর তারপরে মানে ফ্যামিলির এফেক্ট আসছে, এটা ঠিক আছে। আছে। অনেকে আছে ওর ঘরে একাই ও মানে রুজি করে, ঠিক আছে, আর না তো ও কি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আলটিমেটলি মানে ফ্যামিলি তোমার ফলেন ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো এ ব্যাপারে এই ব্যাপারে আমি বলবো যে এই 10-15 হাজার টাকার চাকরির জন্য এই ফ্যাক্টরিতে চাকরি না করে তুমি যদি শিলচর একটা ভালো দোকানে যদি তুমি কাম করো, এটাই ভালো হবে। হ্যাঁ, তোমার আশেপাশে দোকানে যদি তুমি কাম করো, এই যে কি বলবো, সেলসম্যান, সেলসম্যানে যদি তুমি একটা দোকানে পড়াশোনা তো তুমি তুমি ম্যানেজারের পোস্ট, পড়াশোনা, অনেকে অনেক আছে পড়াশোনা তো ফার্মে ম্যানেজারের পোস্ট পাওয়া যায়, ম্যানেজারের ম্যানেজিং পোস্ট। পোস্ট পাওয়া যায়, পিএসআর এর পোস্ট আছে। হ্যাঁ, তুমি নিজের জায়গায় থাকলে তুমি তোমার ওই যে স্টাডিটাও কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ, পার্ট টাইম জবও একটা করতে পারবে। সামনে ধরো একটা বড় দোকান আছে, এই দোকানে তুমি একটা জব করো, সেলসম্যান লাগে, সেলসম্যান দিয়ে দাও, 10-12 হাজার টাকা তুমি পেয়ে যাবে। এই বাইরে গিয়ে 15 হাজার টাকা তুমি স্যালারি পাবে, এও তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ, মা বাবার চোখের থেকে দূরে দূরে যাচ্ছ, তুমি ওদেরকেও টেনশন দিচ্ছ, ঠিক আছে। তুমি 10-15 হাজার টাকা অনেক 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 টেনশন। হ্যাঁ, একদিন যদি কারো তোমার ফোন অফ থাকে, সে নিয়ে অনেকের মানে অনেক অনেক টেনশন টেনশন আসে। থাকে হ্যাঁ, ফ্যামিলি মেম্বারদের। তুমি আশেপাশে থাকলে, তুমি তোমার ফ্যামিলির সামনে থাকলে মানে সেটাই, ওদেরকেও তুমি হেল্প করতে পারবে। আজকে রাত্রে তোমার সাপোজ তোমার বাবার, হ্যাঁ, প্রবলেম হলো, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, গ্যাস্ট্রিক। এনি কাইন্ড অফ হেলথ ইস্যু। হ্যাঁ, গ্যাস্ট্রিকটা কমন, জাস্ট এক্সাম্পল দিয়েছি আমি গ্যাস্ট্রিকের আচ্ছা জন্য। আচ্ছা। গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, তুমি যদি ঘরে থাকো, তুমি গ্যাস্ট্রিকের প্রবলেমটা ওষুধ ওষুধ দিয়ে করতে পারবে। কিন্তু তোমার মা বা কেউ, তোমার বোন, ছোট বোন যদি থাকে, ওরা পারবে না। হ্যাঁ, ঠিক ঠিক। ঘরে থাকলে তুমি তোমার মা বাবার ফ্যামিলিকে দেখে রাখতে পারবে। বাইরে থাকলে তোমারও একটা টেনশন থাকবে তোমার মা বাবার জন্য, তোমার মা বাবারও প্রত্যেক মুহূর্তে একটা টেনশন থাকবে। ঠিক ঠিক। তো এখন কথা হচ্ছে, তুমি এইচএসএলসি পাস করেছো আউট অফ সিটি, আউট অফ টাউন, ঠিক আছে। তারপর তুমি তোমার এইচএস এর জন্য এসেছো টাউনে। তো সেই জায়গায় তোমার অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা বলতে আমি আমার জীবনের খুবই ভালো অভিজ্ঞতা ছিল। যেরকম দেখো, ক্লাস 7 অবধি আমি খুবই নোটরিস ছিলাম, আচ্ছা মানে খুবই মানে বদমাস বলতে পারো আমি ছিলাম। মানে আচ্ছা আমি এরকম যে শান্ততে পড়ছি এখন, আচ্ছা এরকম ছিলাম না আমি। আচ্ছা সত্যি করে না, আমি আচ্ছা এরকম ছিলাম না। আচ্ছা আমি আমার ফ্যামিলি থেকে যখন দূরে গিয়েছি, আচ্ছা। তখন গিয়ে আমি একটু শান্ত হয়েছি। তখন যখন দেখলাম যে না, পড়তে গিয়েছি, পড়াটাই করতে হবে। পড়তে হবে। আচ্ছা, গড় গড় যখন ছিলাম, তখন এক সময় এক সময় ফিল হতো। এক সময় ফিল হতো যে, এখন ফিল হচ্ছে যে আগে আচ্ছা কি ছিলাম আর এখন কি হয়েছে। আচ্ছা, মানে আফটার এন্ড বিফোর, আফটার, বিফোর এন্ড আফটার, সরি। মানে আগে কি ছিলাম আর এখন, যখন আমার পুরোনো কথা মনে হয়, তখন কি মনে হয়? আগে যে মানে আমি ওর কোন জায়গায় আছি? আমি এখন কোন জায়গায় আছি আর কোন জায়গায় ছিলাম আমি, আচ্ছা মানে পুরো রাত দিনের তফাৎ। আচ্ছা তো এটা আমার থ্যাঙ্কফুল আমার মামা মামি
ছোট মামা দিদা ওরা, আচ্ছা কেন আমি মামা বাড়ি থেকে পড়েছি, ওরা খুব আমাকে গাইড করেছে। আচ্ছা হ্যাঁ, পড়াশোনাও করছি, খেলাধুলাও করেছি, খুব স্ট্রিক্টলি মেনটেনেন্সে ছিলাম আর কি আমি। পড়াশোনা করতে হবে টাইম টু টাইম, খাওয়া দাওয়া করতে হবে টাইম টু টাইম, পড়াশোনা করতে হবে, খেলাধুলা করো টাইম টু টাইম, স্কুলে যাবে, টিউশনে যাবে টাইম টু টাইম। আচ্ছা। একটু স্ট্রিক হয়েছিল, ছোট মামা আমার বেশি স্ট্রিক ছিল, তো তার জন্যই আমি এখন একটু শান্ত হয়েছি, মানুষ হয়েছি। এখন জানি না কতটুকু মানুষ হয়েছি, মানে আমার নিজের লাগছে যে আমি মানুষ আচ্ছা হয়েছি। আচ্ছা, এখনো কিরকম সেটাই, নিজেকে নিজের যদি নিজের উপর নিজের বিশ্বাস না হয় তাহলে তার থেকে কিছু হতে পারে না। এখন কিরকম মানুষ প্রথম হয়, তোমার সেলফ কনফিডেন্স লাগবে, সেলফ ফেইথ লাগবে যে আমি এটা করতে পারবো, আমি এটা করেছি, আমি ভবিষ্যতেও পারবো, এখনো পারছি, ভবিষ্যতে পারবো, আমি আমার নিজেকে সামলাতে পারবো। পারবো পারবো। ঠিক আছে, তো নিজেকে যদি নিজে কন্ট্রোল করতে না পারো তাহলে কিচ্ছু হবে না, সেটাই তো। সেটাই। আচ্ছা, তো তোমার মাইন্ডটাকে তোমার সেট করতে হবে প্রথম। আমি কি করবো? আমি কি করতেছি, কি করতে যাচ্ছি, নিজে সেট করতে হবে। আচ্ছা তোমাকে কেউ সেট করে দেবে না। হাজার তোমার মা বাবা তোমাকে পিঠে লাঠি ভাঙবো, যদি তোমার মাইন্ড তুমি সেট করো না, কোনোদিন হবে না। আমি আমার মাইন্ড সেট করেছি, তার জন্য আমি পেরেছি। কেন কেন যদি আমি আমার মাইন্ড সেট করতাম না, ক্লাস 7 অব্দি আমি এরকম ছিলাম না, আমি খুবই নোটোরিয়াস ছিলাম। হ্যাঁ, যে আমাকে ক্লাস আগে দেখেছে, যা আমাকে 3-4 বছর পরে দেখছে, তারা আমাকে চিনছে না। তোমার এই এডুকেশন ক্যারিয়ার, তোমার ফ্যামিলি সাপোর্ট কিভাবে ছিল? খুবই ভালো ছিল, খুবই ভালো করে আমার পাপা মানে আমার বাবা খুব সাপোর্ট যেহেতু করেছে, বাবা একজন শিক্ষক। খুব সাপোর্ট করেছে, এখনো অবধি সাপোর্ট করে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মানে এই আমার সাপোর্টটা কোন ধরনের সাপোর্ট? সাপোর্ট মানে আমি এজ এ আমি যা করতে, মানে আমি কমার্স স্ট্রিম নেবো, আমার পাপা আমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, আমি যে জায়গায় টিউশন নেবো, কোচিং করবো, সব দিকে সাপোর্ট করেছে, মানে কোনো দিকে মানে আমাকে নিষ্ঠা করিনি যে এটা হবে না। আমি যা চেয়েছি, যা করতেছি, সব দিকে আমার সাপোর্ট করেছে। তোমার পরিবারে তুমি একমাত্র ছেলে, একমাত্র ছিল। তো সেই হিসাবে তুমি কোনো বিশেষ চাপ বা প্রত্যাশা অনুভব করেছো কি, না, বা ফ্যামিলি থেকে বিশেষ চাপ যে তুমি পরিবারের একমাত্র ছেলে, না, তোমাকে সেটা করতে আমার হবে, কোনো করতেই হবে, হ্যাঁ, আমাদের মানে আমাদের কথা মতো চলতেই হবে? না, কোনোদিনও এরকম চাপ দিয়ে সৃষ্টি হয় নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। এমন কোনো মোমেন্ট আছে তোমার কাছে যা তুমি শেয়ার করতে চাও, তোমার পরিবারের সাপোর্ট বা তোমার জীবনে বড় কোনো ধরনের তোমার পার্থক্য এনেছে, এই ধরনের কোনো কিছু মোমেন্ট আছে তোমার কাছে যেটা শেয়ার করার মতো এই আছে? সবচেয়ে বড় মোমেন্ট হচ্ছে, আমি আজকে মানুষ হয়েছি কারণ আমি আমার মা বাবা থেকে দূরে দূরে গিয়েছিলাম। আচ্ছা, তার জন্যই আমি মানুষ হয়েছি। কিন্তু অনেকে আবার দেখা যায়, অনেক আছে গ্রাম থেকে ছেলেরা টাউনে যায় লেখাশোনার জন্য, পড়াশোনার জন্য। তো ওই জায়গায় কি হয়, মেট্রিকে দেখা যায় ওদের মানে 6 লেটার ফার্স্ট ডিভিশন, মানে ফার্স্ট ডিভিশনের ছাত্র, ঠিক আছে, কিন্তু এইচএসএলসি করলো ভালো ফার্স্ট ডিভিশন নিয়ে, ঠিক আছে, তারপর টাউনে যাওয়ার পর দেখা যায় এইচএস এর রেজাল্ট হয়ে যায় থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন থেকে থার্ড ডিভিশনে এসে যায়। এভাবে অনেক আছে কারণ কিন্তু। বলবো আমি, তুমি ফ্রেন্ডলি উইথ ইউ, কিছুটা হয়ে যায় নিজের আশেপাশের মানুষদের জন্য, ঠিক আছে? অনেকে আছে আমার দেখার মধ্যে, এভাবে আছে যারা ফার্স্ট ডিভিশনে ফার্স্ট মানে পাস করেছে তোমার মেট্রিক, কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে তারা আবার ভালো কলেজেও এডমিশন নিয়েছে। ভালো করে admission ঠিক আছে, আমি কলেজের নাম বলছি না, ঠিক আছে, ভালো রেপুটেড স্কুল থেকে গেছে, ভালো রেপুটেড কলেজে, তারপর ওর ফার্স্ট ডিভিশন থেকে তার তোমার থার্ড ডিভিশনে এসে টার্ন ইনটু থার্ড ডিভিশন, এডুকেশনাল মানে এডুকেশন ক্যারিয়ার, ঠিক আছে, এইভাবে আছে। তো সেটা কি, সেটা কেন হতে পারে? সেটা এই তুমি দেখো, তো গ্রাম থেকে টাউনে গিয়েছো পড়ার জন্য, হ্যাঁ, ঠিক আছে, টাউনে গিয়েছিও, সবচেয়ে প্রথম তোমার ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু মানে এফেক্ট না হয় নাই। এসেছিল, না, পেয়েছো? আমার সবচেয়ে, আমি আগেই বলেছি, নিজের মাইন্ডটাকে সেট করতে হবে, ঠিক আছে? দেখো, নতুন একটা জায়গায় গেলে সবচেয়ে প্রথম হয়, আমাদের সবচেয়ে প্রথম কি হয়, বন্ধু বান্ধব। হ্যাঁ, তো নির্ভরশীল করে এই বন্ধু বান্ধবটা কিরকম। হ্যাঁ, তোমার যদি ভালো বন্ধু হয়, তো তুমি ভালো পথে যাবে। খারাপ বন্ধু হলে খারাপ পথে যাবে, অবভিয়াসলি তোমার পড়াশোনার দিকে এফেক্ট পড়বে। মেট্রিকুলেশন অবধি তুমি তোমার মা বাবার চোখের সামনে ছিলে, তোমার মা বাবাই জানে তুমি কার সাথে চলাফেরা করছো, রাইট রাইট রাইট, তোমার এটা বন্ধুরা এটা এটা মানে সবার প্যারেন্টস এর মানে দায়িত্ব থাকা দরকার, আমার ছেলে কোথায় যাচ্ছে কি করছে। কি করছে। আজকে দেখো তোমার ছেলে, আপনি মানে আপনার ছেলেরা যাচ্ছে, আপনি সাপোজ আমার জিরিঘাটে, ঠিক আছে, হ্যাঁ, আমার বলো। বাসা ছিল জিরিঘাটে, আমার ফ্যামিলি দিয়ে দিয়েছে আমাকে শিলচর, কিন্তু আমার ফ্যামিলি আমার গাড়ি রেখেছে। হ্যাঁ, আমি যে যে জায়গায় থাকতাম, ন্যাশনাল হাইওয়ে উদয় চললেন, এই জায়গাতে আমার পিসও ছিল, বড় আচ্ছা পিসও, আচ্ছা 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 বড় পিসও আমাকে গাইড করেছে, আচ্ছা। দিয়েছে, তাহলে গাইডও করেছে। মানে সব সময় খবর রাখা হতো সব ছেলে তোর কি করছে ছেলে না কি করছে কি না,
এই যদি ঘুরতে যেতাম, এই তুই কোথায়, আমি মিশা কথা বলতে পারতাম না। আচ্ছা আচ্ছা, যদি যদি বলতাম না আমি এখানে আছি, না তুই এখানে না, তুই তো এখানে আছিস, ইম্পসিবল। তুই তো স্পাই এখানে আছিস। এভরিওয়্যার, স্পাই তো স্পাইটা ইউ আর আন্ডার সিসি ক্যামেরা। তার জন্যই আমি মানে আমার কোনো এফেক্ট পড়ে নাই। হুম। তো এটাই বলবো যে মেট্রিকুলেশনে অবধি তোমার ছেলেরা নিজের মা বাবার গাইডে থাকে, এরপরে মা বাবা কি করে হোস্টেলে দিয়ে দেয়, পিজিতে দিয়ে দেয়, এরপরে খবর খবর নেয় না। খবর খবর নিতে হয়। তুমি তোমার যখন খবর খবর নেবে যে কার সাথে চলাফেরা করছে, ছেলে কি করছে, নিজের মেয়ে কি করছে, ওর বন্ধু ঠিক ঠিক ওর ঠিক বন্ধু বান্ধব কে, ওর ঠিক বন্ধু ঠিক। বান্ধবের ব্যাকগ্রাউন্ড কে, ওর ফ্যামিলি। মানে একটা প্রবাদ বাক্য আছে যে সঙ্গগুণে লোহা আসে, এই ঠিক সঙ্গগুলো আছে, লোহা চলে আসে। সেটাই। তো তোমার ছেলে, এটা সাপোজ তোমার ছেলের শিলচর এসেছে হায়ার স্টাডির জন্য, অনেকে মানে বলবে যে আমার ছেলেই ছেলে, আমার ছেলেই ছেলের ছেলে, ছেলের মতো আর কেউ হতে পারে না, আমার ছেলে যা করছে ভালোই করছে। ভালোই করছে। মানে অনেকের মানে মাইন্ডসেট এইভাবে আছে, মানে একদম মানে তোমার সেটাকে আমি আমি ও সব সব প্যারেন্টসই ওটাই বলবো যে গভীরে গিয়ে দেখার জন্য, ঠিক 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 বাইরে থেকে জাজ না বাইরে করার থেকে জন্য। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ইটস রাইট, হ্যাঁ। তো অ্যাবসলিউটলি। তুমি আপনার ছেলে কি করছে কি না, শুধু ছেলে না আপনার মেয়েও, আপনার ঠিক ছেলে ঠিক মেয়ে কি করছে কি না, ওর বন্ধুরা কে, ওর বন্ধুরার সাথে আপনি কন্ট্যাক্ট রাখুন, বন্ধুরার সাথে না, বন্ধুরা ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট রাখুন। হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কার সাথে মেলামেশা করছে আপনার দেখার দরকার। আজকে যদি আপনি এগুলো দেখুন না, তো এই যার সাথে মেলামেশা করছে এই ছেলেটা ভালো না খারাপ, এটা আপনার জানার দায়িত্ব আপনার। কিন্তু আজকালকে অনেক বন্ধু বান্ধব আছে যারা বন্ধুত্ব করে, ঠিক আছে, যে রাম শ্যামের সাথে বন্ধুত্ব করেছে, এই জায়গায় কি হয়েছে, রাম শুধু শ্যামকেই চিনি, শাম খেয়েছিল। ঠিক আছে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ও কোথায় বাড়ি বা না কি কিছু জানে না, ঠিক আছে। এটো মোমেন্ট কি হলো, ওর সাথে কোনো কিছু মানে ঘটনা হয়ে গেল, তারপর ও মানে ওর কোথা থেকে এসেছে বা না কি ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু বলতে পারবে না। ওর ঘরে যদি বলা হয় যে তোর বন্ধুর বাড়ি কোথায় বা ওর বন্ধুর বাবা কি করে, মানে ঠিক আছে, কিছু বলতে পারবে না। কিন্তু এ ধরনের বন্ধুত্ব করাটা আমি মনে করি ভালো না। না আমি যদি বন্ধুত্ব করতে হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে সবকিছু জেনে শুনে করো, ঠিক আছে। আমি তো বলবো যে বন্ধুত্ব করো, বেশি না এই দুজন করো, একজনের সাথে। এক দুজনের সাথে, 5 জনের সাথে কি হবে, বন্ধুত্ব হচ্ছে। কিন্তু আজকালকার দিনে বন্ধু বলে আসলে প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু পাওয়া যায় না। না। শুধু তোমার ভালো সময় দেখবে তোমার বন্ধু আছে, তোমার যখন খারাপ সময় আসে তখন তুমি বুঝবে যে তোমার কে প্রকৃত বন্ধু তোমার। ঠিক ঠিক। হ্যাঁ। আমার রিসেন্টলি কয়েক মাস আগে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, বলবো না মানে বলতে পারো বলতে পারো, পুরো ক্লিয়ারিটি বলবো না। এখানে টক আনবেল, মানে পুরো কনভারসেশনটা আনফিল্টার্ড হতে চাই, আনফিল্টার্ড, তো আমি একদম ট্রান্সপারেন্ট। বন্ধুটাকে বিশ্বাস করে আমি কিছু টাকা দিয়েছিলাম। কারণ দেখো, এই জায়গায় আমি কিছু বলতে চাই, অনেকের সাথে অনেক ইনসিডেন্ট হয়ে থাকে, অনেক ইভেন্টস আছে, অনেক ইনসিডেন্ট আছে, অনেক মোমেন্ট আছে, অনেক মেমোরি আছে। সেটা কি হয়, আমরা আমাদের সাথে হয়ে থাকে এবং আমরা সেটা এক্সপ্রেস করি না, মানুষের সাথে তুলে ধরি না, ঠিক আছে। কিন্তু আমাদের এই তোলার কারণে হয়তো কারো জীবনে সেম টু সেম অন্য কারোর সাথে এইভাবে হয়ে যাচ্ছে বা ঘটেছিল, বা ঠিক আছে, হতে পারে, ঠিক আছে, বা ফিউচারে হতে যাচ্ছে, কিন্তু ও লুকিয়ে রাখছে ভিতরে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ও মানে বলার জায়গাও পায় না, ঠিক আছে। মানে কোনো এক জায়গায় গিয়ে হয় ওর ফ্যামিলিতেও মানে প্যারেন্টস এর সাথে এগুলো ডিসক্লোজ করতে পারে না, ঠিক আছে, ভয় পায়, ঠিক আছে। কিন্তু ওর ভিতরে অনেক মানে মেমোরি আছে, অনেক ইনসিডেন্ট আছে, ঠিক আছে, সেটা থাকে। কিন্তু ওই শোনো, ওই কথাগুলো যদি মানে প্রকাশ করা যায়, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই কথাগুলো প্রকাশ করুক, যাতে ওর থেকে অন্যরা কিছু ইন্সপিরেশন পায়, ওর থেকে কিছু শিখতে পারে, ঠিক আছে। যাতে আমি মনে করো তুমি যেটা বলেছো, তোমার সাথে কোনো ইনসিডেন্ট হয়েছে, তুমি সেটা ফেস করেছো, প্রবলেম হোক বা চ্যালেঞ্জের হোক, এবং XYZ সেই প্রবলেমে আছে, ঠিক আছে, কিন্তু ওই প্রবলেম ফেস করছে, ফেস থেকে কিভাবে মানে ওভারকাম হবে, কাম আউট হবে, ঠিক আছে, ওই জায়গাতে কিভাবে বের হবে সেটা ওর কাছে ও মানে ভেবে পাচ্ছে না। তো এই জায়গায় যদি তোমার সাথে হয়েছে, তুমি সেটা যদি আমার মানে তুলে ধরো, প্রকাশ করো, তো হতে পারে এই ধরনের কোনো একজন ব্যক্তি তোমার এই ভিডিও দেখে ওর যে প্রবলেমটা মানে বর্তমানে ফেস করছে বা করতে যাচ্ছে, ঠিক আছে, ইনসিডেন্ট যেটা, ঠিক আছে, তো মনে করি ইজিলি ও কাম আউট হতে পারে, ওভারকাম হতে পারবে ওই জায়গা থেকে, ঠিক আছে। তো তার জন্য বলছে তোমাকে ওইগুলো মোটামুটি একদম ট্রান্সপারেন্টলি বলার জন্য, আনফিল্টার্ড। তো আমাদের এই মানে টক শো মানে যেটা হচ্ছে, সেটা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, চ্যানেলের নাম দিয়েছে আমরা টক আনভেল, ঠিক আছে, মানে আনফিল্টার্ডলি কথা হতে চাই, ঠিক আছে, যাতে অন্যকেও আমরা কিছু দিতে পারি বার্তা, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাকে সেটাই বলেছি যে আমরা
কিছু গুড মেসেজ দিতে চাই, ঠিক আছে। এবং মানে কিছু কিছু জিনিস যেটা প্রকাশ্যে কথা বললে আরো দু একজন সেটা থেকে ইন্সপায়ার্ড হবে, ঠিক আছে। এবং সেই মানে প্রবলেম তুমি যেটা ফেস করেছো তোমার থেকে ওরা কিছু শিখতে পারবে, এবং ওরা ফিউচারে কোনো এই ধরনের প্রবলেম যখন দেখবে সামনে আছে, মানে কাম ইজিলি কাম আউট হতে পারবে, ওভারকাম হতে পারবে। বলো। সবচেয়ে প্রথম আমি বলবো যে কখনো বন্ধুদেরকে টাকা দিয়ে সাহায্য করো না। করবে একটা সময় এলে করবে। তুমি এখন দেখো এই যে তুমি একটা স্টুডেন্ট, তুমিও কামাচ্ছ না, হ্যাঁ, তোমার ফ্যামিলি থেকে তোমাকে দিয়ে দিচ্ছে তোমার পকেট মানি। তো তোমার পকেট মানি তো তোমার জন্য দিয়েছে, এখন তোমার বন্ধু একটা বিপদে পড়েছে, ঠিক আছে, তো বিপদে গিয়ে সাহায্য করো, ওর পাশে দাঁড়াও। ঠিক 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 কিন্তু এই ঠিক। টাকা দিয়ে আর্থিক, আর্থিক বলে বাংলাতে, আর্থিক আর্থিক ফিনান্সিয়াল কন্ডিশন। ফাইন্যান্সিয়াল কন্ডিশনে গিয়ে তুমি ঠিক। ওর সাহায্য করো না। হ্যাঁ, কারণ রিসেন্টলি কয়েক মাস আগে আমিও করেছিলাম। ও বলেছিল, মানে তোমার সাথে কি হয়েছিল আমার যেটা ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে? একটা বন্ধু ছিল আমার, তো বন্ধুটা বললো যে ওর মা খুবই অসুস্থ, ঠিক আছে, দুর্গাপূজার বন্ধুর সময় মা অসুস্থ। খুবই অসুস্থ, হ্যাঁ, তোমাকে বলেছিল? হ্যাঁ, না, আমরা কয়েক বন্ধুকে বলেছিলাম, আচ্ছা, 2-3 জন বন্ধু ছিল। ঠিক আছে। তো টাকা লাগে, টাকা লাগে, দুর্গাপূজার নিশ্চয় সময় ছিল, লাগবেই। দুর্গাপূজার কয়েকদিন আগে। তো আমি রেখেছিলাম দুর্গাপূজার জন্য, ঘোরার জন্য আমি টাকা আমি সেভিং করে রেখেছিলাম। তো আপনার জল জল খেয়ে আমার তৃষ্ণা পেয়ে গেছে। নিশ্চয় সেটার জন্যই রাখা ছিল। সো বলো। দুর্গাপূজার সময় আমিও রেখেছিলাম আমি পুজো করার জন্য, তো 5-6 হাজার যাই টাকা, ক্ষমতা অনুযায়ী। 5-6 হাজার টাকা আমিও রেখেছিলাম। তো হঠাৎ করে বন্ধুর মাটা অসুস্থ বলে ও আচ্ছা। বললো, আমিও দেখতে যাই নাই, অসুস্থ পড়েছিল, হ্যাঁ আমি দেখতে গিয়েছিলাম। তো এরপরে দেখলাম যে ব্লাড লাগে ওর মার। কি হবে, আমরা 3 জন বন্ধু মিলে ওকে 15,000 টাকা দিলাম। 3 জন বন্ধু 5,000 মিলে 15,000 টাকা ওকে দিয়েছি পুজোর সময়। তো পুজোর সময় আমার হাতে অত টাকা ছিল না, আমি আমার বাবার কাছ থেকে নিয়েছি। পুজোর কয়েকদিন পরে ও টাকাটা রিটার্ন করে দিয়েছে, 15,000 টাকা রিটার্ন করে দিয়েছে। হম, পুজো গেল, অক্টোবর মাস মানে গেল, 2-3 জন বন্ধু মিলে ওকে 15,000 টাকা একটা সাহায্য করেছো, ঠিক সাহায্য আছে, করেছিল। মার ট্রিটমেন্ট, ওর মার বেটার ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, ঠিক আছে ঠিক তো আছে। 15,000 টাকাও আমাকে রিটার্ন করে দিয়েছে। আচ্ছা রিটার্ন করে বললো যে ভাই এখন তো টাকাটা লাগছে না, তো তোমরা এখন তোমাদের কাছে রাখো, যখন আচ্ছা, লাগবে তখন আমি বলবো। ঠিক আছে। কেন আমার কাছে থাকলে টাকাটা খরচ হয়ে খরচা যাবে। হয়ে যাবে, নিশ্চয় নিশ্চয়। খুবই ভালো কথা বলেছিল তখন। ঠিক ঠিক ঠিক। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওর মা কয়েকদিন গেল ওর মা খুবই বললো যে খুবই শরীর খারাপ, কিন্তু ওর মা তখন সুস্থ হয়ে গেছিল। আচ্ছা। হ্যাঁ, ও আমাদেরকে মিথ্যে কথা বলেছে যে ফ্রডিং। ফ্লোটিং করেছে যে ওর মা খুবই অসুস্থ। আচ্ছা তখন তো আমরা আর দেখতে যাইনি, আচ্ছা। আমাদেরও কলেজ মানে প্রথমবার গিয়েছি, তার মানে আবারও হতে পারে, রিপিট হতে পারে। রিপিট ঠিক হতে আছে, পারে, তো কিছু না জেনে আমরা বলেছে তো ঠিক আছে, আমরা বিশ্বাস করে দিয়েছি। হুম। তো ওই বিশ্বাসের মানে পরিণতিটা কি হলো? বিশ্বাসের পরিণতিটা খুবই ভালো আঘাত, ছিল, বিশ্বাসে আঘাত। বিশ্বাসে আঘাত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো আমরা একটা অ্যামাউন্ট দিয়েছিলাম, খুবই বড় অ্যামাউন্ট, আমি আচ্ছা অ্যামাউন্টটা ডিসক্লোজ করবো না। আচ্ছা আচ্ছা। মানে রেঞ্জটা কত হতে পারে? রেঞ্জটা বিটুইন বিটুইন 1 লাখ, নো 60,000, 60 to 40 to 60,000 আচ্ছা, একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল। একটা অ্যামাউন্ট আমরা 5 জন মিলে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা 5 জন না, 4 জন, হ্যাঁ 4 জন মিলে। আচ্ছা আচ্ছা। তো 4 জনের মধ্যে আমরা 2 জনের কিন্তু তোমাদের স্টুডেন্ট লাইফ, ঠিক আছে, স্টুডেন্ট লাইফে যে এত বড় একটা মানে সেই অ্যামাউন্টটা আমি বলবো মানে অনেক 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 বড় ফিগার দিয়েছিলাম। তো এই জন্যই আমি বলছি যে এরকম করো না। আচ্ছা। হ্যাঁ, তো আমি করেছি, ভুল একটা করে নিয়েছি আমি। সেটাই আমার সেটাই বলার কারণ হচ্ছে যে ইনসিডেন্ট তোমার সাথে হচ্ছে সেটা প্রকাশ করো, যাতে অন্যরা সেই ইনসিডেন্ট ফেস যাতে না হয়, বুঝতে পারে যে ভবিষ্যতে কি হতে পারে এইভাবে চললে বা এই করলে। তো আমরা 4 জন মিলে ওকে দিয়েছি একটা অ্যামাউন্ট। এরপরে দিয়ে এরপর তো সেটা রিটার্ন হয়নি। ফোনও এখনো এই মেসেজ দেখলে যদি ফোন করি আমার নামে ফোন ওঠে না। আচ্ছা সেদিন আমি কয়েকদিন আগে আমি আমার বন্ধু একটা ফোন থেকে ফোন করেছিলাম। আচ্ছা তো বললো কে, তা আমি বলছি আপনি কি অমুক, হ্যাঁ বলো হ্যাঁ, তো আমি অমুক বলছি, ফোন কেটে দিল আবার। আচ্ছা। বলো, তো আফটার অল তুমি এই বন্ধুত্ব ব্যাপারে কি বলতে চাও? আজকালকার দুনিয়ায় মানে বন্ধুত্ব করা উচিত? আমি তো বলবো উচিত না। মানে এই হচ্ছে কারণ, এই হচ্ছে যদি কারণ। করতে হয় করতে হতে প্রকৃত বন্ধু যারা দেখবে তোমার বিপদের সময়, যারা তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওরাই তোমার প্রকৃত বন্ধু। প্রকৃত আচ্ছা। বন্ধু মানে এটাই না যে এটা তোমার এইজের ছেলে, তোমার মা বাবাও তোমার বন্ধু হতে পারে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আমি বলবো
একটা ছেলে একটা মেয়েকে সবচেয়ে আগে নিজের মা বাবাকে বন্ধু করে নাও। ঠিক ঠিক, মানে তোমার কথা হচ্ছে লেভেল মেনটেন করে। হ্যাঁ, এই যে আমার এইজের একটা ছেলে, এর বন্ধু মানে কি, তারা ভাববে যে বন্ধু মানে যে আমার এই এইজের একটা ছেলে এটাই আমার ফ্রেন্ড, এটাই ফ্রেন্ড একজন না। বাবা যখন ছেলের সাথে প্রকৃত বন্ধু হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে? সেটাই আমি বন্ধু এটাই, হলে যে না খালি শুধু শুধু যে হাসি ঠাট্টা সেটা নয়। সেটা না, সেটা না, সেটা না। আমাদের ধারণা হচ্ছে বন্ধু মানে হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা করবো যার সামনে সেই হচ্ছে বন্ধু। আমি সবাইকে বলবো, ছেলে মেয়ে সবাইকে বলবো, মেয়ে হলে তোমার মাকে বন্ধু করে নাও, বেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও তোমার মাকে। আর ছেলে সব সলিউশন পাবে এক জায়গায়, হ্যাঁ, আর ছেলে হলে বাইরে গিয়ে কাউকে বলতে হবে না। ছেলে হলে বাবাকে বানিয়ে দাও। আর আমি আমি এটাই বলবো যে নিজের মা বাবার সাথে একটু ফ্রেন্ডলি হওয়া ভালো। ঠিক ঠিক, প্যারেন্টসরা কেউ শাসনের সময় শাসন, বাকি সময় বুঝতে হবে ছেলের রিকোয়ারমেন্ট, নিডস বুঝতে হবে ছেলে কি বলতে চাচ্ছে বা চাইছে। প্যারেন্টসরা কেউ বলবো যে বেশি স্ট্রিক্ট না হয়ে নিজের স্ট্রিক্ট হতে হবে, সেটা সময় উপযোগী হতে হবে। আর নিজের ছেলে মেয়ের সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করার জন্য। নাহলে কি হচ্ছে কি না, ওর মাইন্ডে কি চলছে কি না, ও তুমি বুঝতে পারবে না। বলতে পারবে না। ঠিক, কোনো ভুল করে আসলো বাইরে থেকে, সে বলার জায়গা পাবে না। সে বলার জায়গা পাবে। তো ওটাই আমি বলছি যে আপনার মেয়ের সাথে আপনি ফ্রি হন, যাতে ও বাইরে কি হয়েছে, ওর সাথে কি হয়েছে আপনাকে বলতে পারবে ফ্রিলি। আপনিও তখন বুঝতে পারবেন। আপনিও তখন বুঝতে পারবেন, হ্যাঁ, আপনার ছেলে কি করেছে কি করে না, কি করতে যাচ্ছে। আপনার আপনার নিজে ও যখন ও ঘরে এসে বাবাকে বলবে, তখন হচ্ছে বাবা সলিউশনটা দিতে পারবে। রাইট। হ্যাঁ, বন্ধু বান্ধব আপনার তোমাকে বলবো আমি কি কি সলিউশন পাবো? নাই, হ্যাঁ, আফটার অল আমার মা বাবাই থাকবে আমার টেম্পোরারি সাথে। টেম্পোরারি। হ্যাঁ, তুমি হচ্ছে টেম্পোরারি। আফটার অল আমার আমার যদি এখন অ্যাক্সিডেন্ট হয়, সবচেয়ে প্রথম আমার মা বাবাই দূরে আসবে। রাইট রাইট। হ্যাঁ, আর বন্ধু আসবে, যে বন্ধুটা প্রকৃত বন্ধু থাকবে এই প্রথম দূরে আসবে। হ্যাঁ, তো আমি তো জানি আমার মা কিন্তু বাবাই দূরে আফটার আসবে। অল সম্পর্কে তোমার ফিনান্সিয়াল কোনো ট্রানজাকশন না করাটাই ভালো, না করা ভালো, না করা একদম ভালো। তাহলে সব ধরনের ঠিকঠাক থাকবে, কোনো ঠিকঠাক প্রবলেম আসবে না, ঠিক আছে? এখনকার যে যুগটা আমি বলছি, আচ্ছা টু বি ফ্রেন্ডলি, আমি বলছি আমি আপনি বন্ধু, জাস্ট এন আচ্ছা, এক্সাম্পল, বুঝছি ঠিক আছে? বুঝছি বুঝতে পারলাম। আফটার অল ওটাই বলবো যে আমি বন্ধুদের মধ্যে খারাপ মানে ফিনান্সিয়াল ট্রানজাকশন না করার জন্য। সম্পর্কটা খারাপ হয় কারণ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য। তো আমি বলবো ওটাই যে কোনোদিনও ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, যেরকম টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করো না। করলে কি হয়, বন্ধুত্বটা খারাপ হয়। এই সময় আমি সাপোজ একটা ছোট একটা এক্সাম্পল দিই। হ্যাঁ। সাপোজ আপনি আর আমি একটা বন্ধু, ঠিক আছে? হঠাৎ আপনি আমাকে একদিন বললে যে রনেন তুমি আমাকে 100টা টাকা দাও, ঠিক আছে, এজ এ ফ্রেন্ড হিসাবে। আচ্ছা আমি যদি দেই, আপনার চোখে আমি ভালো, আচ্ছা যদি না দেই আমি খারাপ। আচ্ছা এটাই হয়ে গেছে বন্ধুতার রুলটা এখন এটাই। আচ্ছা। আমি যদি তোমাকে তুমি যখন বলবে আমাকে, আমি যদি দিয়ে দেই, তো আমি তো আমি তো 100 টাকা করে তোমার কাছে দাঁত চাইবো না। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি, 100 টাকাও আমাকে দিলে বেশি করে দাও। 100 টাকা, 100 টাকাও দে, কেউ কেউ বলে। আচ্ছা সাপোজ ফোন করে, এখন জিপে জমানো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ফোন করে হঠাৎ হঠাৎ বলবে এ ভাই শোন না, আচ্ছা 10টা টাকা জিপে করতো। আচ্ছা, রিচার্জ, মোবাইলে রিচার্জ। সাপোজ আমি একটা দোকানে এসেছি, 10 টাকা কম বলে 10টা টাকা আমাকে জিপে কর। আচ্ছা তো আমি যদি দিয়ে দিই, হ্যাঁ, আমি ভালো। ভাই থ্যাংক ইউ তুই খুব ভালো। কিন্তু আমি বলবো আমার কাছে নেই, আমি তারপরে খাওয়া উচিত এই নয়। তো আমি যদি বলি আমার কাছে যা আছে তাতেই আমি চালানো ঠিকঠাক। আমি যদি বলি আমার কাছে নেই, তাহলে ওরে হ্যাঁ এখন তো তোর কাছে নেই, আমি বললে তো নেই, কেটে দেবে। আমি তো দেখা যায় অনেক আছে। হ্যাঁ, আচ্ছা তো এরকমই হয়ে যাচ্ছে। আচ্ছা। তো তখন কোনো কোনো সময় এমনও হয় যে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো দেখাতে হয়, আচ্ছা যে কত টাকা আছে account এ। আচ্ছা। যদি ও আমাকে বলবে 100টা টাকা দে, কোনো সময় আমার অ্যাকাউন্টে 2 টাকা থাকে। তার মানে বন্ধুরা আজকাল বন্ধুর উপর ফেথ করে না। এই তো করে না। তাহলে এখানে কিসের বন্ধুত্ব? বললাম তো, এই যে টাকা, তুমি যদি ওকে যখন খুঁজবে টাকা দিতে পারো, তাহলে বন্ধুত্ব ভালো। তো আমি তোমাকে আমি বলো ওদের সাথে বন্ধুত্ব করা উচিতই না। আচ্ছা, আফটার অল বোঝা গেল আজকালকার বন্ধুত্ব এইসব বেকার। বেকার। আমি তো বলবো যে এই নিজের ফ্যামিলি মেম্বার্সের সাথে বন্ধুত্ব করো। ঠিক আছে। বন্ধু রাখো, 1-2টা বন্ধু রাখো যাদের সাথে স্কুল করে যেখানে টাইমটা পাস হয়ে যায়, যখন ফ্রি টাইম থাকো তখন টাইমটা পাস হয়ে যায়। আমি আবারও তোমার একাডেমিক সেশনে আবারও আসছি, ঘুরে ব্যাক হচ্ছে, ঠিক আছে, ব্যাকওয়ার্ড হচ্ছে। তো তোমার পড়াশোনায় মনোযোগী এবং মোটিভেট থাকার জন্য তুমি কি কৌশল ব্যবহার করেছো লাস্ট একাডেমিক সেশন? ঠিক আছে, যেহেতু তুমি কমার্সের স্টুডেন্ট ছিলে, তো কমার্সে তোমার কি কি সাবজেক্ট ছিল
এবং সাবজেক্ট গুলো কোন কোন সাবজেক্ট তোমার ভালো এবং সেই পড়াশোনায় তোমার যেটা অ্যাটেনশন ছিল, ঠিক আছে, এবং তুমি কোথা থেকে সেই মোটিভেট পেয়েছো এবং মোটিভেট তোমার কি স্ট্র্যাটেজি তুমি ব্যবহার করেছো তোমার পড়াশোনায় ইন ইওর প্রিভিয়াস একাডেমিক প্রথমত career? আমি কমার্স স্ট্রিম নিয়েছি। কমার্স স্ট্রিমে 5টাই সাবজেক্ট ছিল আমার: আচ্ছা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ইংলিশ আচ্ছা এবং অল্টারনেটিভ ইংলিশ। আচ্ছা এই 5টাই সাবজেক্ট ছিল। আচ্ছা তো টিউশন যেতাম আমি, শিলচরের একটা স্যার আছে দেবাশিস স্যার বলে, আচ্ছা ওনার কাছে আমি টিউশন করেছি। আর ইকোনমিক্সটা করেছিলাম আমি উত্তম স্যারের, আশ্রম রোডে ওনার বাসা। উত্তম স্যার খুবই ভালো পড়ান, দেবাশিস স্যারও খুবই ভালো পড়ান। তো ওরা পড়েছে, ওরা যা আমাকে দিয়ে দিত আমি ওটাই করতাম। হ্যাঁ, স্ট্র্যাটেজি কিছুই আমি ইউজ করি না, নর্মাল স্ট্র্যাটেজি ছিল আমার। কেউ কেউ আছে হ্যাম্পার হয়ে, বার্ডেন হয়ে, স্ট্রেস ফিল করে। আমার হচ্ছে চিল, চিল, রিল্যাক্স, রিল্যাক্স হয়ে যখন যা পড়াশোনা। হবে দেখা যাবে। যখন যা হবে দেখা যাবে, তাহলে এটা বললে হবে না। আচ্ছা তো যখন যা হবে, তুমি এক্সামের আগের দিন যদি পড়া বসো তো কেমন হবে? আচ্ছা আচ্ছা এটা হবে না, এই মেন্টালি থাকবে। আমি একটু পরে বলবো যে আমি স্ট্র্যাটেজি একটা বলে দেবো। এখানে তুমি ফর্মালি টিউশন ছাড়া তোমার পড়াশোনা এমনি টাইম টেবিল কি মেনটেন করতে? টাইম টেবিল তো টিউশন ছিল, টিউশন থেকে এসে একটু আমার একটা বন্ধু ছিল, ওর সাথে একটু গল্প সল্প করে আচ্ছা এরপরে খাওয়া দাওয়া করে একটু বসতাম। আচ্ছা হ্যাঁ, আর আমার মেন সবচেয়ে প্রথম স্ট্র্যাটেজি ছিল পড়াশোনা, আমি রাত্রে পড়তাম। আচ্ছা হ্যাঁ, লেট নাইট। লেট কারণ নাইট কারণ আমি পিজিতে ছিলাম, ঠিক আছে? আচ্ছা তো পিজিতে ছিলাম, মজা। ওরে অনেক বন্ধু বান্ধব ছিল, আচ্ছা অনেক বন্ধু বান্ধব ছিল। রাত্রিবেলা আড্ডা হতো? এই রাত্রে হলেই তো আড্ডা হতো, 10টা আচ্ছা 10টা 11টা 12টার মধ্যে আড্ডা হতো। আচ্ছা তো এর জন্যই আমি মানে পড়তে পারতাম না। আচ্ছা সব ঘুমানোর পরে রাতে 12টার পরে আমি পড়তে বসতাম। এর জন্য আমার যে চোখটাও একটু প্রবলেম হয়েছে এই রাত্রে আচ্ছা রাত্রে পড়াশোনা। পড়তে পড়তে ছেলে আসলে চোখের সমস্যা? আমি পড়তাম আমি পড়ছি জেরক্স থেকে, জেরক্স থেকে? প্রিন্ট আউট করতাম আমি। আচ্ছা তো প্রিন্ট আউট করতে করতে তাহলে কোনো টেক্সট বুক কিনতে হয়েছে না? করেছি নোটস গুলো, আমি আমার স্যার গুলো পিডিএফ করে দিয়ে যেত নোটস। আচ্ছা 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 নোটস গুলো পিডিএফ তো থেকে, প্রায় প্রায় টিউশন টিউটর এভাবেই চলে যাচ্ছে। পিডিএফ থেকে আমি আর লিখতাম না, আমি ডাইরেক্ট ওটা প্রিন্ট আউট করে দিতাম। তো রাত্রে লাইটের নিচে, আর ফুল বড় লাইট তো জ্বালানো যাবে না, ল্যাম্প লাইট জ্বালাতাম। তো এই থেকে চোখে একটু প্রবলেম হয়েছে। আর সবচেয়ে বড় মেন হচ্ছে মোবাইল। মোবাইলটাও চোখটা খেয়েছে আমার, এটা আমার বাবা এখনো বলে, সবসময় বলে মোবাইলটা দেখ চোখটা। এখন বলছে বাবা আমি আমার কানটাও খেয়ে নেবো। হেডফোন ইউজ করছি, তো হেডফোন ইউজ করে তো আমার বাবা বলে চোখটা তো খেয়েছিস, তখন কানটাও খেয়ে নেবে। আচ্ছা বাবার একমাত্র ছেলে, বাবার একমাত্র ছেলে, ছেলে তো ওকে যে হতে চলে যাচ্ছে, খুবই হ্যাঁ বাবার টেনশন। খুবই টেনশনে আছে উনি। তাও ওরাই জানে ওরা আবার কি ভাবছে, কিন্তু ওরা যা ভাবছে আমি এরকম না, ওরা যা ভাবছে তা আমি এরকম না, আচ্ছা ঠিক আছে? কিন্তু মানে নিজের উপর নিজের বিশ্বাস রাখাটাই হ্যাঁ, তো ঠিক। ওরা এখন কি ভাবছে, কোন ভাবনা আছে, মানে ওর ওনার ছেলে মেয়ে কি, ছেলেটা কি করছে, আচ্ছা এটা তো আমি সেটা তো প্রত্যেক ফ্যামিলিতে আছে। হ্যাঁ, কিন্তু ওরা যা ভাবছে আমি জানি ওরা কি ভাবছে, যে ছেলেটা অন্য ছেলে ছেলে সেটা করছে না, ছেলে হ্যাঁ, ছেলে যেটা করছে না, একটু আচ্ছা। ওরা ভাবছে যে ছেলেটা তো মানে আলটিমেট আফটার অল টেনশন ফ্রি থাকো, টেনশন ফ্রি থাকে। ঠিক আছে? তো তোমাকে যদি তুমি এই কমার্স স্ট্রিম নিয়েছো, ঠিক আছে, তো কমার্স স্ট্রিমে আসার পর নতুন বন্ধু বান্ধব পেয়েছো, ঠিক আছে, যেহেতু তুমি আর আউটসাইড থেকে এসেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বন্ধু বান্ধব পেয়েছি, আচ্ছা একটাও আমার এই জন্য আচ্ছা সব আমার থেকে বড়। আচ্ছা হ্যাঁ, তার জন্য মানে আমার খুবই হেল্পফুল হচ্ছে আচ্ছা ওরা। আমি ওদেরকে নাম ধরেও ডাকি না, দাদা বলে ডাকি। হ্যাঁ, ওদের সাথে আমি টাইমও স্পেন্ড করি, আড্ডাও মারি। আর আমার স্টাডি লাইফেরও অনেক হেল্প হয়। এই একটা দাদা আছে আমার, উদীপ, উদীপ দাস বলে। আচ্ছা তো শালচাপড়া ওর বাসা, আমার সাথে পিজিতে ছিল, আমার 3 বছরের বড়। ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ওখানে, এখন ও আই থিঙ্ক কলকাতা আসে। তো আমার এখনো কোনো প্রবলেম হলে ওকে আমি ফোন করি সবচেয়ে প্রথম, যে আমার এই উদীপদা আমার এই প্রবলেম হয়েছে, তুমি আমাকে সলিউশন দাও। অ্যাকাউন্টসের কোনো প্রবলেম হলেও আমি ওকে ফোন করি, বা পার্সোনাল লাইফে কোনো প্রবলেম হলে, যেরকম আমার এটা হচ্ছে না ওকে আমি ফোন করি। তো আমি আমি যারাকে পেয়েছি আমার, মানে হাই সেকেন্ডারি, মানে এইচএস এ শিলচর এসে খুবই ভালো। তোমার মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কি? বিজনেস করব সবচেয়ে প্রথম। মাধ্যমিক তোমার এইচএসএলসি এক্সাম শেষ হওয়ার পর
ঠিক আছে, এবং তুমি বর্তমানে এইচএস দিয়েছো। তো এইচএস দেওয়ার পর সবারই একটা প্ল্যান থাকে, আমি ডিগ্রি করব, এই করব, সেই করব, বা ফিউচারে কি করতে চাই সবার, কারণ এটা দায়িত্ব এসে যায়, ঠিক আছে, অটোমেটিক নিজের উপর একটা চাপ এসে যায় যে আমাকে এটা করতে হবে, বা নিজে নিজে একটা প্ল্যানিং করতে হয় ভবিষ্যৎ নিয়ে, পড়াশোনা হোক বা ওয়ার্ক কোর্স হোক, ঠিক আছে। তো এই জায়গায় তোমার পরীক্ষা শেষ হওয়ার পর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিকম করব, বিকম এর এবং সাথে আগামী কয়েক বছরে তুমি কিভাবে তোমার মানে তোমার কর্মজীবনকে গড়ে তুলতে চাও, যেহেতু তুমি কমার্স স্ট্রিমের? প্রথম প্রথম কথা হচ্ছে আমি বিকম করবো, ঠিক আছে। আচ্ছা, বিকমের সাথে সাথে আমার একটা টার্গেট আছে, তো টার্গেটটা আমি বুঝতে পারছি না অ্যাচিভ করতে পারবো কি না না। তো আমি আমার মানে হার্ডেস্ট ট্রাই করবো এটা অ্যাচিভ করার জন্য। ওই যে আমি বলেছিলাম আমি সিএস করতে চাই, আচ্ছা, কোম্পানি সেক্রেটারি, এটাই আমার সবচেয়ে প্রথম এইম। আচ্ছা, আর সেকেন্ডলি এইম হচ্ছে আমার বিজনেস করার ইচ্ছা খুবই প্রথম। হ্যাঁ, আমার নিজের মানে ল্যান্ড আছে, ওই আচ্ছা, ল্যান্ডে আমি আমার বিজনেস করতে চাই। আচ্ছা। জিরিঘাটে আমার ল্যান্ড আছে, তো ল্যান্ডের স্টোরও আছে, স্টোরের মধ্যে আমি আমার বিজনেস করতে চাই। তো দেখি কি হয়। তো এই জায়গায় তোমার ফ্যামিলি ফ্যামিলি সাপোর্ট কি ফ্যামিলি সাপোর্ট ভালো আছে, আমি কি থাকবে? আমি তুমি বলেছি। যেহেতু বিজনেস করতে চাও বলেছো, ঠিক আছে, তো এই তোমার তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, তোমার পরিবারের সমর্থন কি ভূমিকা রাখবে বলে তুমি আশাবাদী হ্যাঁ, আমি ওদেরকে বলে মনে করো? দিয়েছি, আমি ওদেরকে বলে দিয়েছি যে আমি এই বিজনেস করতে চাই। ওরা সাপোর্ট করেছে, হ্যাঁ করতে পারিস তুই। তোমার ব্যক্তিগত জীবন থেকে আমি কিছু বলতে চাই, ঠিক আছে, পার্সোনাল ইনসাইটসে এমন একটি অভিজ্ঞতা শেয়ার করো যা তোমাকে বর্তমান সব কলেজ স্টুডেন্টই দেখে যায়, কম বেশ সবাই আজকাল প্রেমে, ঠিক আছে, সেটা ফিউচারে বাস্তবায়িত হোক, কারো গোপনীয়, কারো ওপেন, ঠিক আছে। তো এই ধরনের তোমার জীবনে কি কোনো ধরনের কিছু আছে, ঠিক আছে, বা সে ব্যাপারে তোমাকে তোমার কোনো অভিজ্ঞতা শেয়ার করো যা প্রেম এবং পরিবারের প্রতি দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, যে তোমার যদি তোমার কোনো ধরনের তুমি যদি ভালোবাসা টালোবাসা প্রেম যদি পড়ে থাকো, বা যদি ভিতরে এই ধরনের কোনো কিছু থাকে, তো সেটার প্রভাব না, এই ফ্যামিলি, সত্যি কথা বা বলতে যদি 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 তোমার কাছে এই ধরনের কোনো প্ল্যান বা কিছু থাকে, ঠিক আছে, তো সেটা তুমি কি মনে করো, তুমি বাস্তবে তোমার এটা সত্যি কথা বলতে এটা বাস্তবায়িত হতে পারবে কিনা? সত্যি কথা বলতে এটা একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে না? বলো কি আছে, না, না, ডিসক্লোজ করো, এটা ডিসক্লোজ করা তো কিছু না, কিন্তু আমার করতে পারো। আমার এই এজে ডিসক্লোজ করাটা একটু মানে তো মানে জীবনে কোনোদিন প্রেমে পড়োনি? উম, বলতে পারবো বলো। বলতে পারবো না আসলে, এটা আমার ফ্যামিলি মেম্বার সব ভিডিওটা দেখবে। আচ্ছা, তো তো দেখলে তো ভালো, সেটা ইনডিরেক্টলি সবাই জানতে পারবে, তোমাকে তোমাকে ডাইরেক্ট বলতে হবে না। উম, একবার পড়েছিলাম, আচ্ছা, বহুত বড় বাস খেয়েছি। আচ্ছা, সেটা কত এজ ছিল তখন, কোন ক্লাস ছিল? এই ক্লাস ক্লাস 11 ছিল। 11-এ? হ্যাঁ, আচ্ছা, বহুত বড় বাস খেয়েছি। এরপর তো আমার তুমি মানে নিজেকে নিজে সামলে নিয়েছো নাকি? সামনে নিজে ডিপ্রেশনে চলে যাবো নাকি? ডিপ্রেশন? না 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 না, এটা হবে না। আচ্ছা, প্রথম একটা কথা বলবো, বলো। রিলেশনশিপে থাকো বা না থাকো, ওটাই দেখবে যে যাতে তোমার মানে কেরিয়ারটা নষ্ট না হয়। ঠিক। হ্যাঁ, অনেক আছে প্রেমে তোমার পড়ে কেরিয়ার নষ্ট করে দেয়, সত্যি কথা তুমি ভেরি ফ্রেন্ডলি, কিন্তু সেই সেই প্রেম ভালোবাসা টিকে থাকে না, আর কেরিয়ারও নষ্ট হয়ে যায়। কেরিয়ারও নষ্ট হয়ে যায়। তো এইভাবে বাবু শোনা করে যাবো, আচ্ছা, লাস্টে দেখে আমি বেমরা বাজাবো। তুমি কে? তুমি কে, আমি তোমাকে চিনি না। তুমি যে আমার। হ্যাঁ, মেরা বাবু নে খানা খায়া, এটা শুধু রাত্রেবেলায় মানায়। আচ্ছা, হ্যাঁ, মানে আচ্ছা, যখন রাত্রেবেলা সরি চেটিং এ মানায়, আচ্ছা, কিন্তু যখন জীবনটা তোমাকে যখন গোলটা দিবে না, তখন বুঝবে যে বাবু খানা খায়া না অন্য কিছু। আচ্ছা, তখন বুঝতে পারবে যে এই সময়টা এই বাবু খানা খায়া খেয়েছিল কিনা, খেয়েছিল কি কিনা। খেয়েছিল বাবু? হ্যাঁ, এই সময় বাবু খানা খায়া বাস খেয়েছিল বাবু? এই সময় বাবু খানা খায়াটা না করে যদি আমি একটু পড়াশোনার দিকে দিতাম তাহলে মনোযোগটা আজ। দিতাম, তাহলে আজ আমি এই পরিস্থিতিতে না থাকতে পারতাম। তো আপনার এইসব ছেড়ে কেরিয়ার বানাও। কেরিয়ার বানাও, প্রেম ভালোবাসা কি লাইফে আছে, সবচেয়ে প্রথম টাকা কামাও। বড়িয়া। সবচেয়ে প্রথম টাকা কামাও, টাকা কামাবে তোমার পিছনে লাইন লাগে। একটা কথা আছে, তুম লড়কিও কে পিছে ভাগোগে, কি একটা ছিল, এটা আমি ভুলে যাচ্ছি, মানে আমার ডায়েরিতে লেখা ছিল। আচ্ছা, তুমি তুমি টাকার পিছে ভাগবে, মেয়ে তোমাদের পিছে ভাগবে। আচ্ছা, আর তুমি মেয়ের পিছে ভাগবে, টাকা আসবে না। তোমার পিছে কেউ ভাগবে না।
সেটা এই ধরনের একটা, আমি যখন ক্লাস 9-এ পড়তাম আমার একজন সাবজেক্ট হিন্দি টিচার ছিলেন, ঠিক আছে? হুম। তো ওই স্যার বলেছিলেন যদি তুমি সরস্বতীর পিছনে যাও তাহলে তোমার লক্ষ্মী অটোমেটিক্যালি আসবে, লক্ষ্মী অটোমেটিকলি আসবে। যদি লক্ষ্মীর পিছনে যাও তাহলে তোমার সরস্বতী আসবে। আচ্ছা, আসবে না, আসবে না, এটাই এটাই তো এটাই। সেটা আমি আজ পর্যন্ত আমার মনে আছে, ঠিক আছে? আমি বলবো পড়াশোনা মানে আমার এই যে যারা আছো, যারা এই ভিডিওটা দেখছো, আমি বলবো পড়াশোনা করো, নিজের কেরিয়ারটা বানাও, চাকরি টাকরি করো, তখন দেখবে অনেক অনেক ভালো ভালো ওপিনিয়ন আসবে। এই ঠিক এই দুদিনের এনজয়মেন্টের জন্য নিজের কেরিয়ারটা নষ্ট করো না। ঠিক ঠিক ঠিক, সেটা ক্ষণস্থায়ী। হুম। আজকাল কি ভালোবাসা হচ্ছে ডেটে যাওয়া। আচ্ছা সন্ধ্যা হলে মোমোস, আচ্ছা শিলচারে তো সন্ধ্যা হলে মোমো করে সামনে দেবে শুধু কাপড় আর কাপড়। আচ্ছা তুমি তো চারিদিকে শুধু শুধু চোখটা ঘুরাবে দেখবে কাপড়। আচ্ছা, কিন্তু আলটিমেটলি সেই কাপড়টা সাকসেস টেম্পোরারি। টেম্পোরারি হয়ে যায়। আচ্ছা, হুম। তো এনজয়মেন্ট। এনজয়মেন্টের জন্য করো না। হুম। ওটাই বলবো, কেরিয়ার বানাও, চাকরি টাকরি করো, এরপরে যা হবে দেখা যা যাবে। হবে দেখা যাবে। আচ্ছা, তো বর্তমানে তোমার কাছ থেকে তোমার থেকে জানতে চাই, বর্তমানে যারা রিসেন্টলি যারা তোমার এইচএসএলসি পাস আউট করেছে, ঠিক আছে, যারা ম্যাট্রিক পাস করেছে, ঠিক আছে, তো তারা মাধ্যমিক পড়াশোনা শুরু করতে চলছে, ঠিক আছে, মানে এইচএস এডমিশন নেবে, এইচএস এ না এইচএস যারা ম্যাট্রিক পাস আউট করেছে, এইচএস এ এডমিশন নেবে, এডমিশন নেওয়া নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি সেশনও স্টার্ট হয়ে যাচ্ছে, হয়ে গেছে। ওটা প্রাইভেটে, ঠিক আছে, সরকারিতে না, এখনো সরকারি শুরু হয় হয়ে নাই। গেছে, হয়ে গেছে, কাছাড় কলেজে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার একটা ছোট ফ্রেন্ড বলতে পারো, হ্যাঁ, ফ্রেন্ড বলতে পারো, কোনো রিলেটিভস তো না, এই খুবই ক্লোজ রিলেটিভসও বলতে পারো, আচ্ছা আচ্ছা, ওর তো স্টার্ট হয়ে গেছে। আচ্ছা শুনো, তো এই বিষয়ে আমি বলতে চাই যে যারা তোমার পড়াশোনা শুরু করতে চলছে, বিশেষ করে কমার্স স্ট্রিম নিয়ে, তাদের জন্য তুমি কি পরামর্শ দেবে? আমি যারা এই আমি আমি ম্যাট্রিক পাস করে কমার্স স্ট্রিম চুজ করেছে, সিলেক্ট করেছে, এবং কমার্স নিয়ে যারা ফিউচার প্ল্যানিং করছে, ফিউচারে বড় স্বপ্ন দেখছে, ঠিক আছে, ঠিক আছে, যেমন তুমি বলেছো সিএস করবে, তো অনেক এই ধরনের অনেক ছাত্র আছে, ঠিক আছে, যারা কমার্স স্ট্রিমে এডমিশন নিয়েছে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্য বলবো যে, তো কিভাবে কি করলে ওরা ভালো রেজাল্ট পেতে পারে, বা শুধু কোন সাবজেক্ট নিলে ওরা, কোন সাবজেক্ট কমার্সের মধ্যে টাফ হয়, কোন সাবজেক্ট ইজি হয়, সেই ব্যাপারে একটু বলুন। শুধু কমার্স, আমি এই সাবজেক্টগুলো কমার্সের বলবো, কিন্তু টাইম টেবিল আমি যেরকম বলে দেবো, এরকম যদি মানে স্ট্র্যাটেজি যেটা তুমি বলেছো আমাকে, আচ্ছা আচ্ছা স্ট্র্যাটেজিটা বলার জন্য, আচ্ছা এটা আমি সায়েন্সরাও নিতে পারবে, আর্টসরাও এটা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারবে। খুবই সিম্পল স্ট্র্যাটেজি আমি বলবো, যেটা আমি করি নাই কিন্তু তোমাকে বলবো করার জন্য, কিন্তু আমি একটা ভুল করেছি, তার জন্যই আমি তোমাকে বলবো যে ভুলটা যাতে করো না তোমরা। সবচেয়ে প্রথম দেখো, 5টা সাবজেক্ট আছে: অ্যাকাউন্টেন্সি, বিজনেস, ইকোনমিক, ইংলিশ, এন্ড আই থিঙ্ক যারা বেঙ্গলি নেবে বেঙ্গলি, যারা অল্টারনেটিভ নেবে অল্টারনেটিভ, 5টা হবে। এরপরে তোমার একটা রয়ে গেছে 5th সাবজেক্ট, যেটা কোর সাবজেক্ট, যারা নিয়ে কেউ কেউ বিএমএসটি নেয়, হ্যাঁ, কেউ কেউ কম্পিউটার নেয়, তো এই কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স নেই। তো আমি শুধু 5টা সাবজেক্টই বলবো, 6 সাবজেক্ট আমার নেওয়ার দরকার নেই। এখন চলছে মে। ঠিক। হুম। আজকে মে 19 তারিখ, আজকে তো বার্ষা শহীদ দিবস। ঠিক। হুম। তো আজকে মে 19 তারিখ, ফেব্রুয়ারিতে এক্সাম হবে, আই থিঙ্ক ফেব্রুয়ারি লাস্টে, ফেব্রুয়ারি লাস্ট এন্ড মার্চ ফার্স্ট উইক অব্দি তোমার এক্সাম ছিল, যেটা এইবারের সেশনটা ছিল। ফেব্রুয়ারি 4 তারিখ থেকে শুরু, না ফেব্রুয়ারি 12 তারিখ থেকে শুরু হয়েছে আই থিঙ্ক, আর শেষ হয়েছে মার্চের 4 তারিখ, যেটা আমার পার্সোনালি। তোমার তো ধরে নাও ফেব্রুয়ারি, তোমার আছে হাতে আছে জানুয়ারি অব্দি। মেটাকে সরে নাও, মেটাকে সরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 8 মাস। তো আমি খুবই ভালো একটা স্ট্র্যাটেজি দেবো তোমাকে। 8 মাসে 5টা চ্যাপ্টার, 15টা চ্যাপ্টার করে পার সাবজেক্ট, খুবই ভালো স্ট্র্যাটেজি দেবো। যদি এই স্ট্র্যাটেজিতে তুমি পড়ো, 100% আমি লিখে দেবো ভালো রেজাল্ট হবে। স্ট্র্যাটেজিটা হলো দেখো, 8 মাসে হচ্ছে জুন টু জানুয়ারি, 245 ডেজ, ঠিক আছে, 245 ডেজ, তুমি অঙ্কতে তো ভালো নেই, এই আর ভালো নেই। 245 ডেজ। আচ্ছা হুম। 5টা 35 আছে, আর বাকি সব 30, 245 ডেজ। তো 245 ডেজটাকে তোমার 45 ডেজ হয়ে গেল। আচ্ছা তোমার পুজো উজো আছে, ঠিক আছে, অক্টোবরে পুজো আছে, কালী ডিডাক্ট পুজো হয়ে আছে, গেল। বাইক ফটো আছে, হ্যাঁ, অনেকদিন ঘুরতেও চলে যাবে। হ্যাঁ, 45 ডেজ সরে নাও, এই একটা কমটা দেবে।
আমি একটু মানে লিখে লিখে বলতে হবে, দেখছি তোমরা শুনে নাও। আচ্ছা, আফটার অল তোমাকে খাতা দিতে হচ্ছে। তো 245 days 8 month। আচ্ছা, তো 8 মান্থ তোমাদের হাতে আছে। এই মে, আজকে মে 19 তারিখ, 11 দিন পর থেকে যদি তুমি স্টার্ট করো, জুনের ডেট 1 থেকে জানুয়ারি ডেট 30 অব্দি, 31st, 245 days পাবে। তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে 45 ডেজ। 45 days তুমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিলাম কতদিন পাবে? আফটার 200। 200 days। তো 200 days তোমার কয়টা সাবজেক্ট? 5টা সাবজেক্ট। রাইট। তো পার সাবজেক্ট তোমার আছে 15টা আছে, 15টা করে চ্যাপ্টার, কোনোটা 16টা আছে। ঠিক আছে। তো আমি 15টা, এভারেজ 15টা ধরে নিলাম। তো তুমি যদি ধরে নাও 200 days, পার ডে 8 ঘন্টা করে করো। পার ডে যদি তুমি 8 ঘন্টা করে পড়ো, তাহলে তোমার 1600 ঘন্টা, মানে 1600 আওয়ার্স তুমি পড়বে। হ্যাঁ, 5টা সাবজেক্ট। কি বলছে, কিছু বলো। আমি বিষয়টা বুঝতে পারলাম না ভালো করে, আবার বলো। 200 days আছে আপনার হাতে। 200 ডেজ, রাইট। 245 days টোটাল, 8 months। 45 ছেড়ে দিলাম, $200। 200 days, 200 days ডেইলি তুমি যদি 8 ঘন্টা করে পড়ো, আচ্ছা, 8 into 24 200 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করো। মানে আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ও তো 10-12 ঘন্টা পড়ে লাভ নেই। আচ্ছা, কি হবে? ভালো করে পড়াশোনা করো, 8 ঘন্টা করো। 8 ঘন্টা একদম ভালো করে পড়াশোনা করো, 8 ঘন্টা এনাফ। 8 আচ্ছা। ঘন্টাও লাগবে না। আচ্ছা, 12 ঘন্টা পার সাবজেক্ট। এই অ্যাকাউন্টেন্সি 2 ঘন্টা লাগবে। আচ্ছা, এবার বাকি সাবজেক্ট তুমি যদি 1 ঘন্টা করে ভালো করে পড়ো, এখন থেকে যদি ভালো করে পড়ো, 1 ঘন্টা এনাফ। রাইট। হুম। তো 1600 ঘন্টা, 200 days। তো পার ডে তুমি 15টা চ্যাপ্টার। তো আমি ক্যালকুলেশন করলাম, 15টা চ্যাপ্টার তুমি যদি একটা চ্যাপ্টার তুমি যদি 4 দিন করে নাও, 15টা চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টার তুমি 4 দিন করে পড়ো। 4 দিনে যদি একটা চ্যাপ্টার কমপ্লিট করো, 15টা চ্যাপ্টার কয়দিনে কমপ্লিট করবে? তুমি বলো। 60 days। আচ্ছা, তোমার হাতে কতদিন আছে? 200 days আছে। ইয়েস। তো 60 দিনে তুমি কমপ্লিট করতে পারবে। 15টা করে চ্যাপ্টার, মানে 15 পার সাবজেক্ট 15টা করে আছে সব চ্যাপ্টার। একটা চ্যাপ্টার তুমি 4 দিনে কমপ্লিট করছো, 1 ঘন্টা করে পড়ে। 1 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা দিয়ে দিবে তোমার অ্যাকাউন্টেন্সিকে। হ্যাঁ, আর বাকি রয়ে গেল 6 ঘন্টা। 6 ঘন্টা তুমি বাকি ইকোনমিক্স দিবে, ইংলিশকে দেবে, গ্রামারকে দেবে, বিজনেস স্টাডিকে দেবে, অল্টারনেটিভ যা সব থাকবে ওদেরকে দেবে। 1 ঘন্টা করে তুমি যদি 4টা সাবজেক্টকে 1 ঘন্টা করে দাও, 4টা সাবজেক্টকে 1 ঘন্টা করে দিলে 4 ঘন্টা। বাকি 4 ঘন্টা রিমেইনিং। তুমি এই রিমেইনিং 8 আওয়ার্স। না না, রিমেইনিং 4 আওয়ার্স। রিমেনিং 4 আওয়ার্স এর মধ্যে 2 ঘন্টা তুমি অ্যাকাউন্টেন্সিকে দেবে, 6 ঘন্টা। বাকি তুমি গ্রামার প্র্যাকটিস করবে আরো 1 ঘন্টা। হ্যাঁ, আর 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এমনি চলে যায়। আরো যেটা ডাউট থাকবে, বাকি 1 ঘন্টাতে ক্লিয়ার করে নেবে। ঠিক। হ্যাঁ, তো পার সাবজেক্ট তুমি 1 ঘন্টা করে পড়বে, 200 দিনে 200 ঘন্টা পড়বে। 200 ঘন্টা পড়লে আই থিঙ্ক মানে একটা বুক কমপ্লিট করা যাবে। হ্যাঁ, তো আফটার অল এই কনভারসেশন আর বেশি লং টার্মে নিতে যাই না, ঠিক আছে, নিতে যাচ্ছি না এবং এখানে সমাপ্ত করতে চাই। তো শেষ মুহূর্তে তোমার কাছে একটাই আরো দু একটা কথা আমি জানবো, ঠিক আছে। বর্তমানে যারা আমাদের ভিউয়ার্স, যারা তোমার মতো প্লেসে বা সিচুয়েশনে আছে, ঠিক আছে, তোমার মতো সিচুয়েশনে আছে, তাদের জন্য তোমার কি মানে তোমার ভাবনা বা বার্তা থাকবে বা আছে? সবচেয়ে প্রথম আমি বলবো, যারা মেট্রিকুলেশন দিচ্ছ, যারা ক্লাস 10-এ আছো বা 12-এ পড়ছো, যারা আগামীতে বর্তমান যারা স্টুডেন্ট, তাদের জন্য কিছু বার্তা চাই, তাদের উদ্দেশ্যে কিছু ভালো বার্তা চাই তোমার থেকে, আমি সেটাই বলতে চাই তোমাকে। যারা এবার ক্লাস 10-এ পড়ছো, যারা 9 কমপ্লিট করে 10-এ উঠছো, বা যারা 11 কমপ্লিট করে 12-এ হচ্ছে, আগামীতে যারা মেট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি এক্সাম দেবে, তাদেরকে বলবো যে পড়াশোনাটাকে একটা স্ট্র্যাটেজি ওয়াইজ মেনটেন করে নাও। এটা তুমি তোমার ডেইলি রুটিন এটা বানিয়ে নাও। এই রুটিন ওয়াইজটা মেনটেন করো। এখনো অনেক দিন আছে, 8 মাস আছে আই থিঙ্ক। জুন থেকে জানুয়ারি অবধি তুমি হাতে রেখে নাও। 8 মাস আছে, 8 মাসে তুমি রোজ যদি 8 ঘন্টা করে পড়ো,
245 ডেজ 245 ডেজে তুমি 45 ডেজ বাদ দিয়ে দাও, 45 ডেজ বাদ দিয়ে 200 ডেজের তুমি আগে মধ্যে বলেছো। 200 ডেজের মধ্যে তুমি 200 ডেজ যদি 8 ঘন্টা করে পার ডে পড়ো, 200 ডেজে তুমি 16 ঘন্টা করে পড়বে। 8 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা এক সাবজেক্টকে দাও, 200 ডেজে 200 আওয়ার্স দেবে এক সাবজেক্টকে। হ্যাঁ, তার মধ্যে 15টা করে চ্যাপ্টার আছে। আরামসে একটা স্ট্র্যাটেজি ওয়াইজ বানিয়ে নাও, একটা রুটিন বানিয়ে নাও নিজের কপি দিয়ে, যে আমি রোজ 8 ঘন্টা পড়বো, 2 ঘন্টা এই সাবজেক্ট, 2 ঘন্টা অ্যাকাউন্টেন্সি পড়বো, 2 ঘন্টা 1 ঘন্টা ইংলিশ, ইকোনমি, যা যা সাবজেক্ট আছে, বিজনেস স্টাডি, অল্টারনেটিভ, 4 ঘন্টা এটা পড়বো। এটা রোজ ডেইলি একটা রুটিন মেনে নাও। ঠিক। রুটিনটা মেনটেন করো, দেখবে সাকসেস হবে। আর যদি ভাবো যে টাইম মেইনটেনেন্স সবচেয়ে তোমার মানে মেইন হবে, এবং সেটা এফেক্টিভলি প্রপার মেইনটেইন আর করতে আর চাই। কখনো এটা ভাবো না যে অনেক টাইম আছে হয়ে যাবে, নেই নেই, হয়ে যাবে কখনো হবে যে না। সময়টা যাচ্ছে এই সময় আসবে না। যেই সময়টা যাচ্ছে, আজকে যে এই সময়টা আমি বসে আছি, এই সময়টা কখনো আসবে না। হ্যাঁ, লাইফ ইজ ওয়ান টাইম অফার। হ্যাঁ, এটা আমি বলবো। তোমার আজকে যে যা টাইম, যেটা তুমি করছো এটা কালকে করতে পারবে না, সেই মুহূর্তটা তুমি কালকে এনজয় করতে পারবে না। এটাই বলবো আমি, যে এটা নিজে একটা মেনটেনেন্স করো, মেনটেন করে পড়াশোনা করো, এবার সাকসেস হবে। ঠিক। এটাই বলবো। থ্যাংক ইউ তোমাকে টাইম দেওয়ার জন্য, আমার এবং সন্ধ্যাটা তোমার সাথে কাটিয়ে বহুত ভালো লাগছে, মানে মাইন্ডটা Thank you, thank you. পুরো ফ্রেশ হয়ে গেছে। থ্যাংক তো ইউ। আমি ট্রাই করবো আরেকদিন তোমার সাথে এরকম সন্ধ্যাটা আজকে তো আমরা চাই তোমরা আসো, সত্যি আপনারাও আসুন, আমাদের সাথে আসুন, গল্প করুন, ইনসিডেন্ট মেমোরি সেগুলো শেয়ার করুন সবার সাথে। আমরা আপনাদের জন্যই আছি এখানে, আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য। আজকে তো শুধু জল জল দিয়ে শুরু হলো, আচ্ছা চাটা হয়ে যাবে। আচ্ছা, চাটা তো হতেই হবে আজকে তো। আড্ডা আড্ডাটা জমে যাবে। কনভারসেশন উইথ চা, টি ওয়ার্ডস, টি টাইম। টি টাইম তো আজকে শুধু জলই দোষ, আর তাও এক বোতল জল আনলে তুমি, আচ্ছা। দু বোতল জল আনবার জন্য বললাম। আচ্ছা এই আরেকদিন বসবো চাটা আচ্ছা নিয়ে। আচ্ছা, চা চুমুক দিয়ে দিয়ে একটু সেই আড্ডা হবে, সেই লেভেল, সেই লেভেলে আড্ডা হবে, নেক্সট লেভেল। তো তো এখানে আজকের এপিসোড শেষ করে দিই। ইয়েস, করা যায়।